সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি সাময়িক স্থগিত থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে হয়নি। আগামীকাল তাই সারা দেশে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে। সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়েও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এর গেজেট প্রকাশ করা হয় রবিবার। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। আজকের মধ্যে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। সচিবালয়ের ভিতরে যে আইনটা করছে, আসলে কিন্তু এই আইনটা করাটা সঠিক হয় নাই। এই আইনটা করছে একমাত্র কর্মচারীদের হেয়নস্ত করার জন্য। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে, মানুষের আতঙ্কটা এই জায়গায়। আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের এই নিবর্তনমূলক আইন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে। আমাদের আলোচনার প্রেক্ষিতে যদি এই আইনের ধারা উপধারা সব সহ প্রত্যাহার করা না হয়, আমরা আমাদের কর্মসূচি প্রতিদিনের ন্যায় চালু রাখবো। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আমরা জানি না, আন্দোলন তো হচ্ছে গত কয়েকদিন, 3 দিন, আজকে 3 দিন। মানে সাধারণ মানুষের কাজের যে সচিবালয়ের মতো জায়গায় এরকম আন্দোলনের কারণে সাধারণ কাজ ব্যাহত হচ্ছে। তারপর সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ নেই কেন? কি মনে হচ্ছে আপনার? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আমি বলি যে গত 2 দিন থেকে সচিবালয়ে কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছে। তারা আন্দোলন করছে মূলত যে খসড়াটি উঠেছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেই বৈঠকের এই আইনটি বাতিল করার দাবিতেই তারা আন্দোলন করছিল। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এই আইনটির তড়িঘড়ি করে সন্ধ্যার পরে কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আইন মন্ত্রণালয় এটি পাশ করে ফেলে। তো আইন মন্ত্রণালয় পাশ করার প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেরেছি যে তৃতীয় দিনের মতো সচিবালয়ে আন্দোলনটি আরও বেশি এবং জোরালোভাবে আজকে আন্দোলনটি তৈরি হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ভবনের এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, বিশেষ করে সেখানে কয়েকশো আন্দোলনকারী তারা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রধান সড়ক অবরুদ্ধ করে বেশ কিছুক্ষণ অবস্থান করে এবং পরবর্তীতে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও স্লোগান দেয় এবং এই আইন তারা কোনোভাবেই মানবে না বলে তারা বারবার দাবি জানাচ্ছে। তো এই প্রেক্ষিতে দুপুর 2টার দিকে আইন উপদেষ্টার সাথে তাদের একটি আন্দোলনকারীদের বৈঠক হবে, এমন একটি সংবাদের ভিত্তিতে তারা সাময়িকভাবে এই আন্দোলনটি স্থগিত করে এবং বৈঠকের পরে তারা সিদ্ধান্ত জানাবে বলে বলেছিল। কিন্তু পরবর্তীতে 2:30-3টার দিকে আইন উপদেষ্টা সচিবালয়ে আসতে পারেনি এবং তার সময় দিতে পারেনি বিধায় এই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে আন্দোলনকারীরা গণমাধ্যমের সাথে এসে কথা বলেছে এবং তারা যেটি বলছে যে যেহেতু তারা বৈঠক হয়নি, তাদের আন্দোলন পূর্বের মতোই চলমান থাকবে এবং আগামীকাল তারা আরো জোরদার আন্দোলন করবে। শাহ ইমন, যে আগামীকালও আন্দোলন হবে, কিন্তু মানে একটা আন্দোলনকে জিইয়ে রাখার কারণটা কি? মানে সরকার উদ্যোগী হচ্ছে না কেন? আইন উপদেষ্টার সময় দিয়েও সময় পারলেন না কথা বলতে কেন? আচ্ছা, এই আইনটি মূলত 79 সাল থেকে সরকারি চাকরি বিধির এই আইনটি চলমান, যেটি 18 সালে তৎকালীন সরকার এসে এটি একটি সংশোধন এবং পরিমার্জন করেছিল। যে এই 18 সালের ওই ধারাগুলোই মূলত এই 25 সালে এসে সেই ধারাগুলোকে বাতিল করে দিয়েছেন। সরকারের অবস্থান হচ্ছে যে সরকারের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যে চাকরির বিধিবিধান রয়েছে এটা কঠোরভাবে প্রয়োগ করা না গেলে প্রায়ই তাদের কাজে সমস্যা হয় এবং রাষ্ট্রীয় যে কাজগুলো বাস্তবায়ন করতে গেলে বাধা প্রয়োগ হয়। কিন্তু এখানে আন্দোলনকারীদের সাথে যে মূল যে দ্বন্দ্বটি, সেটি হচ্ছে এই অধ্যাদেশের একটি ধারায় বলা হচ্ছে যে কেউ যদি কোনো আইন ভঙ্গ করে বা নিয়ম নীতি বা আনুগত্যের প্রতি আস্থাশীল না হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে 7 কার্যদিবসের প্রেক্ষিতে একটি নোটিশ জারি করার মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা সহ তার গ্রেড নিচে নামিয়ে আনা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং পরবর্তী 7 কার্যদিবসে তাকে একটি সুযোগ দিবে যে তাকে আপিল করার জন্য এবং পরবর্তী
30 কার্য দিবসের মধ্যে এই যে অভিযুক্ত ব্যক্তি তার রাষ্ট্রপতির কাছে আপিল করার একটি বিধান রয়েছে। কিন্তু যারা আন্দোলনকারী তারা বলছে যে এই বিধানটি আমরা কোনোভাবেই মানি না, এটি আন্দোলনকারীরা বলছে। কারণ এতে করে তাদের যে চাকরির একটি অনিশ্চয়তা তৈরি হয় এবং সচিব এবং আমলাদের হাতে তাদের চাকরি এবং শাস্তির বিধানটি তাদের হাতে চলে যাওয়ায় আদালতে যাওয়ার সুযোগ না থাকায় মূলত তারা এই দাবিটি মানতে চাচ্ছে না। এই জায়গায় মূলত কনফ্লিক্ট তৈরি হচ্ছে। একদম পরিষ্কার। শাহ ইমন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ। সচিবালয়ের আন্দোলনের কথা জানালাম, এবারে জানাবো এনবিআর এর আন্দোলনের কথা। এনবিআর চেয়ারম্যানের অপসারণে 29শে মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত কর্মকর্তারা অভিযোগ করেন আন্দোলন নিয়ে সরকারকে বিভ্রান্ত করেছেন এনবিআর চেয়ারম্যান। সরকারের সাথে দূরত্ব তৈরি করেছিলেন তিনি, তাই তাঁর প্রতি বিশ্বাস এবং আস্থার সংকট তৈরি হয়েছে। চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। চেয়ারম্যানের অপসারণে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন তারা। তবে আন্দোলনকারীদের 4টি দাবির মধ্যে 3টি পূরণের আশ্বাস পাওয়ায় সরকারকে ধন্যবাদও জানিয়েছেন কর্মকর্তারা। আগামী 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হয় এই দাবির ধারাবাহিকতায় ইতিপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। এবারে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে, আজকেও আন্দোলন হয়েছে। এর মধ্যে আবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন আগামীকাল চেম্বার আদালতে শুনানি হতে পারে। এদিকে আজকের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানো রিট খারিজ করে দেয় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আজ 26শে মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। আজও ইশরাকের শপথের দাবিতে নগর ভবনের তালা মেরে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এবারে জানাবো শিক্ষকদের আন্দোলনের খবর। 3 দফা দাবিতে ক্লাস বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীরা ক্লাসে আসার পরেও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা। তবে শিক্ষার্থীদের স্বার্থে অনেক স্কুলের শিক্ষকরা ক্লাস নিয়েছেন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ক্লাসের অপেক্ষায়, কিন্তু ক্লাস নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষকরা। এটি রাজশাহী নগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের কর্মকর্তা হচ্ছে, কিন্তু আমরা ক্লাসে আসছি, ক্লাস হচ্ছে না। স্কুলে এসে খেলাধুলা করছি, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, ক্ষতি হচ্ছে। তবে 3 দফা দাবিতে রাজশাহীর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতির ডাক দিলেও যথাসময়ে পাঠদান করছেন শিক্ষকরা। তারা জানান শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতির সাথে তারা ক্লাসও নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি। অনেক আগেই এটার সমাধান হয়ে যাওয়া উচিত ছিল। সিলেট নগরের বেশ কিছু বিদ্যালয়ে ক্লাস হবে না জেনে অনেকেই ফিরে গেছে। খুলনা মহানগরীতে 126টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকরাও যথাসময়ে ক্লাস নেন। ময়মনসিংহে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নিক। আমাদের স্টার্টিংটা 11তম দিয়ে শুরু করব। আমরা আজকে দাবি মানলে আমরা আজকে থেকে ক্লাসে ফিরে যাব। বরিশালে বেশিরভাগ স্কুলে ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকদের। তাদের দাবি পাঠদান চলমান রেখে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না। যৌক্তিক দাবিও আছে আমাদের 10ম গ্রেড করার, কিন্তু এরপরও আমরা শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে আমরা যথানিয়মে ক্লাস চালু রাখছি। কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা কোনো কর্মসূচি পালন করছি না। বিদ্যালয়ে পাঠদান অব্যাহত আছে। তবে এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রংপুরে। প্রতিটি স্কুলে শিক্ষকরা সময় মতো ক্লাস নিয়েছেন।
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়া। এসব দাবিতে 5ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেয়ার বার্তা দিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত ইস্যুতে কোনো ধরনের আপোষ নয়, আর পার্বত্য অঞ্চলে সশস্ত্র সংগঠন কেএনএফের 30,000 পোশাক বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। এ নিয়ে গেল রবিবার বিশেষ প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর কার্যক্রম। সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে সেনাবাহিনী জড়াবে না। বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে পাহাড়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন বা কেএনএফের 30,000 ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সেনাবাহিনী। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্ম এই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেএনএফের পোশাক উদ্ধারে ডিবিসি নিউজে রবিবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সেনাবাহিনী বলছে, বিন্দু পরিমাণ শক্তি থাকতে কেউ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে না। দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকব। এছাড়া পুশ ইন কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনও বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করবে বলেও জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। গেল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি মূল্য পরিশোধে ব্যয় হয়েছে $768 কোটি। এপ্রিলে এই খাতে সরকারের বকেয়া কমে দাঁড়ায় $25 কোটি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার টানাটানি থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি বকেয়া পরিশোধকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে $7.68 বিলিয়ন। জ্বালানির আমদানি এটাকে সুরক্ষা করে ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা। ঋণের বোঝা কিন্তু অনেকটা কমেছে। এই যে কাতারে আমাদের যে জ্বালানির যে ছিল আর কি, বকেয়া ছিল, আমরা অনেকটা পরিশোধ করেছি। আদানির বকেয়া বিলটা অলমোস্ট আমরা শূন্যর কাছাকাছি নিয়ে আসতেছি। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গেল 6 মাসে আমদানি বেড়েছে প্রায় 11%, আর এ খাতে বকেয়া কমেছে প্রায় 32%।
বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ, জ্বালানি, আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতি হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি জ্বালানি। যে শিল্প খাত মানে 60 বিলিয়ন বা 55 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি আয় করতেছে, যে শিল্প খাতের অবদান অর্থনীতিতে 35% কাছাকাছি চলে গেছে, সেই শিল্পকরটা কিন্তু এখন জ্বালানি সংকটের কারণে হুমকির ভিতর পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি খাতে গেল এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ $25 কোটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানা, ভুক্তভোগী শিল্প মালিকরা বলছেন গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ রাখায় বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থায় টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগের দাবি বাণিজ্য সংগঠনগুলোর। দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে। তবে বাস্তবতা হলো মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রম। উদ্যোক্তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি। জেলার কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও একেবারেই উল্টো চিত্র। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোডশেডিং যেন নিত্যসঙ্গী। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 2-3 মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না, বিদ্যুৎও ঠিকমতো থাকছে না, এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে। আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সিএনজিতে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি এলপিজিতে। তা আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেশার থাকবেই, তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া, এটার একটা সময়ও একটু নষ্ট হয়। গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন, তার উপর বেড়েছে গ্যাসের বিল। লাভ তো দূরের কথা, আমরা এই কোনো রকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা, ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয়। ইলেকট্রিক বিল পে করতে পারছি না, না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে পারছি না। সেম কনজামশনে তাতে 90 লাখ থেকে 95 লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় 3 কোটি টাকার উপরে প্রতি মাসে। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি 2 কোটি টাকা বা 2 কোটি 20 লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে। সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর। এলএনজি যদি সবসময় সরবরাহ করে আমাদেরকে, তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট তা থেকে হয়তোবা রক্ষা পাবেন, বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকবেন।